আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপেন কোর্স কেমিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের অস্থির আরো একটি লাইভ ক্লাসে, আজকে লাইভ ক্লাস 16 নাম্বার লাইভ ক্লাস। আজকে আমরা পড়বো পাতন এবং ক্রোমাটোগ্রাফি। তার আগে বলে রাখি, আজকের লাইভ ক্লাসটা অন্যান্য দিনের লাইভ ক্লাসের চেয়ে খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আজকে থাকবে আজকে থাকবে লটারি। আজকে আমাদের লটারির রেজাল্ট দিব লাইভের মাধ্যমে, ঠিক আছে? ওকে, আজকে লাইভ ক্লাসটা একটু স্পেশাল, অন্যরকম, তাই না? আবার আজকে লাইভ ক্লাসে যে দুটো টপিক নিয়ে আলোচনা করব না, ওই দুটাতে আরো স্পেশাল, এই যে পাতন এবং ক্রোমাটোগ্রাফি নিয়ে। একটু করে স্পেশাল লাইভ ক্লাসের জন্য অপেক্ষা করি। স্পেশাল মানুষজন চলে আসছে, আর যারা চলে এসেছে তারা স্পেশাল মানুষজনকে মেনশন করে দিক, শেয়ার করে দিক, টুক করে শেয়ার বাটনে ক্লিক করে ফেলো। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। ওকে, সো তোমরা যারা আসা শুরু করেছো, আজকে লাইভ ক্লাসের লিংকটা কপি করে তুমি যত মেসেঞ্জার গ্রুপে আছো সবগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। নির্দ্বিধায়, হেজিটেশন ছাড়া আল্লাহু আকবার বলে দিয়ে দাও, শুরু করে দাও। আজকে লাইভ ক্লাসের লিংকটা কপি করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, আর সাথে ভুলো না শেয়ার করতে। তুমি যত ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো শেয়ার করে দাও। তোমার একটা শেয়ারের বিনিময়ে 56,000 বর্গ মাইল প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসগুলো করতে পারবে। তুমি সবের ভাগিদার হয়ে যাবে, তাই না? আচ্ছা, আবার বলছি, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি এর 16 নাম্বার লেকচারে। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার পাতন এবং ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব। সো এই দুটো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট টপিক। কেন ইম্পর্টেন্ট লিখে রেখেছি, একটু পর বিশ্লেষণ করছি। আজকের লাইভ ক্লাসের টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আজকের লাইভ ক্লাসটা স্পেশাল। আজকের লাইভ ক্লাসের টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আজকের লাইভ ক্লাসটা স্পেশাল। আবার আজকের লাইভ ক্লাস আরেকটা কারণে স্পেশাল, লটারি। ওকে, আজকে তোমাদেরকে লটারির রেজাল্ট দেব। ভাইয়া কিসের লটারি? ওই যে গ্রুপে যারা মেম্বার ইনভাইট করেছিল, সো তাদের লটারির মাধ্যমে 3 জন সৌভাগ্যবান বিজয়ী পাবে 3টা আকর্ষণীয় হেডফোন। সো হেডফোনের রেজাল্টটা দিব, ঠিক আছে? এখন হেডফোনে যারা বিজয়ী হবে তাদের নাম ঘোষণা করব লাইভে। তাদেরকে কমেন্টে জানাতে হবে আই এম দ্য উইনার। যদি বিজয়ীরা কমেন্টে জানাতে না পারে আই এম দ্য উইনার, তাহলে ওটা বাদ, আরেকজনকে দিব। আমরা নাম ঘোষণা করব, তাকে জানাতে হবে আই এম দ্য উইনার। যদি সে আই এম দ্য উইনার এটা জানাতে না পারে, তাহলে বাদ, আরেকজনকে দিব, রাইট? সো তোমাকে লটারির জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা লাইভ ক্লাসটা শুরু করব। আমরা লটারিটা দিব ঠিক মাঝখানে। লটারিটা এখন দিব না, আমরা লটারি দিব ঠিক মাঝখানে। আজকে দুটো টপিক, পাতন এবং ক্রোমাটোগ্রাফি। পাতন পড়িয়ে ফেলবো, তারপর লটারির রেজাল্ট দিব, তারপর ক্রোমাটোগ্রাফি পড়াবো। প্রথমে পাতন পড়িয়ে ফেলবো, তারপর একটু রেস্ট নিব লটারির রেজাল্ট দেওয়ার মাধ্যমে, তারপর ক্রোমাটোগ্রাফি পড়াবো ইনশাআল্লাহ। সো আমরা লটারি একটু পরে দিচ্ছি। ওকে, তোমরা যারা আসা শুরু করেছো, আজকে লাইভ ক্লাসের লিংকটা কপি করো। কপি করার পর তুমি যত মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড আছো, সেটা যে ধরনের মেসেঞ্জার গ্রুপ হবে না কেন, তোমার কলেজের, তোমার স্কুলের, তোমার স্যারদের, তোমার ফ্রেন্ডদের, যে ধরনের মেসেঞ্জার গ্রুপ হোক না কেন, আজকের লাইভ ক্লাসটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আজকের লাইভ ক্লাসের লিংকটা শেয়ার করে দাও। আর 2 নাম্বার কথা হচ্ছে, তোমরা যত ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো সবগুলা ফেসবুক গ্রুপে আজকের লাইভ ক্লাসের লিংকটা শেয়ার করে দাও। কেন? তোমার একটা শেয়ারের বরকতে, তোমার একটা শেয়ারের বিনিময়ে তোমার ফ্রেন্ড ক্লাসটা করতে পারবে, সে জানতে পারবে ফ্রিতে ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার অতিরিক্ত বেসিক আর 100% ডিটেইলসে পড়ানো হচ্ছে। যেমন একজন স্টুডেন্ট জানতে পারবে ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা পেইড কোর্সের চেয়েও ভালোভাবে ফ্রিতে পড়ানো হচ্ছে, তখন সে কি করতে পারবে? ক্লাসে জয়েন করতে পারবে। ফলে তার বাবা মায়ের টাকাটা নষ্ট হবে না, তার বাবা মায়ের টাকাটা খরচ হবে না। এতে তার বাবা মা শান্তি পাবে, সে শান্তি পাবে, তুমি শান্তি পাবে। সো তোমার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু এটা হচ্ছে। সবার জন্য শিক্ষা, ফ্রিতে সবার জন্য শিক্ষা। 56,000 বর্গ মাইল, সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইন্টারের স্টুডেন্ট এই লাইভ ক্লাসগুলো করো ফ্রিতে। এটা আমরা চাই। আমার একার পক্ষে ছড়িয়ে দেওয়া সম্ভব না, আমরা সবাই মিলে ছড়িয়ে দিব। সাবাস বাংলাদেশ, আগামীটা আমাদের। আজকে আমাদের না, ঠিক আছে, আগামীটা তো আমাদের হবে। সো আগামীটা যদি আমাদের করতে চাও, তাহলে খুব দ্রুত লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করো। অ্যাপ্রুভ করো না করো, মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিয়ে দাও। অ্যাপ্রুভ করো না করো, কে কি বলবে বলার দরকার নাই। আমরা ছড়িয়ে দিব 56,000 বর্গ মাইল ফ্রি ক্লাস। পাশাপাশি তুমি দেখবে আগামীটা আমাদের হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী ফ্রিতে কেমিস্ট্রি বেসিক দিয়ে পড়ার সুযোগ পাচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, শুরু করি। বিসমিল্লাহ। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের 16 নাম্বার লেকচার। একটা কথা খুবই ইমোশনালি বলতে হয়, 16 নাম্বার লেকচারটা হচ্ছে চ্যাপ্টার 2 এর লাস্ট লেকচার। 16 নাম্বার লেকচার হচ্ছে চ্যাপ্টার 2 এর লাস্ট লেকচার, অর্থাৎ এটা শেষ। আজকে শেষ, আজকে চ্যাপ্টার 2 খতম। টাটা, গুড বাই, খতম। আজকে চ্যাপ্টার 2 যেহেতু খতম, চ্যাপ্টার 2 যেহেতু আজকে খতম, শেষ 12 যার সব ভালো তার,
শেষ ভালো যা সব ভালো তা, তার মানে আজকে যদি ভালো না হয় তাহলে পুরো চ্যাপ্টার 2 পারবা। তো ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আজকে আমরা তোমাদেরকে চ্যাপ্টার 2 এর সর্বশেষ লেকচার 16 খুব ভালো করে বানানোর ট্রাই করব। আজকে খুবই চমৎকার দুটো টপিক আছে, একটা হচ্ছে পাতন, একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, যেটা আজকে সর্বশেষ টপিক। সো তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করতে থাকো। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, আজকে লাইভ ক্লাসের লিংকটা কপি করে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। এনশিওর করে নাও মেসেঞ্জারে একবার গিয়ে চেক করে নাও তুমি যত গ্রুপে আছো লিংকটা দেওয়া হয়েছে কিনা। 3 নাম্বার কাজ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যেটা আজকে সর্বশেষ ক্লাস, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, পাতন, ক্রোমাটোগ্রাফি, এই দুটো টপিক হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর লাস্ট টপিক। এই টপিকগুলো পড়াতে গিয়ে আমাদের শ্রদ্ধেয় টিচাররা কি বলে থাকে দেখো, যা শুনি এই দুটা চ্যাপ্টার, এই দুটা টপিক পড়াতে গিয়ে যা শুনি এখানে পড়ার কিছু নাই, ভুল কথা, এটা নিজে পড়ে নিও, আরো বড় ভুল কথা, এখান থেকে প্রশ্ন হয় না, মারাত্মক ভুল কথা। সো চ্যাপ্টার 2 এর লাস্ট টপিক হচ্ছে পাতন এবং ক্রোমাটোগ্রাফি। ইংলিশ ভার্সনে যারা আছো ডিস্টিলেশন আর ক্রোমাটোগ্রাফিতে ইংলিশ ওয়ার্ড। সো এই যে এই টপিকগুলো থেকে নাকি প্রশ্ন হয় না, ভুল কথা। এই টপিকগুলা পড়ানোর কিছু নাই, আরো বড় ভুল কথা। এই টপিকগুলা নিজে পড়ে নিও, এভাবে করে ধামা চাপা দিয়ে চলে গেলে তো হবে না। মাইনকাট চিপা দিয়ে চলে গেল, মাইনকাট চিপা দিয়ে চলে গেলে কিন্তু হবে না, ধরতে হবে। তাহলে এখানে পড়ানোর কিছু নাই, ভুল কথা, নিজে পড়ে নিও, ফালতু কথা, প্রশ্ন হয় না, ডাহা মিথ্যা কথা। বাস্তবতা কি জানো? বাস্তবতা হচ্ছে নিজে আর পড়া হয় না, এটা হচ্ছে বাস্তবতা। এই যে নিজে পড়ে নিও বলছো না, নিজে আর পড়া হয় না, বিশ্বাস হচ্ছে না? আমি সায়েম রহমান নিজেও ইন্টার লাইফে এটা পড়ি নাই, সত্যি কথা, মিথ্যা কথা তো বলবো না। আমি নিজে আমার ইন্টার এটা পড়ি নাই, তোমাদেরকে পড়ানোর জন্য পড়তেছি, আমি নিজে পড়ি নাই। আমার সামনে আমার বাপ্পা ভাই আছে, বাপ্পা ভাই নাকি পড়ে নাই, বুঝতে হবে, আমি পড়ি নাই, বাপ্পা ভাইও পড়ে নাই, পড়বো কেমনে? এই 3টা কথা বলছে, যেখানে পড়ানোর কিছু নাই এটা নিজে পড়ে নিও, এখান থেকে প্রশ্ন হয় না। এরপরে বাস্তবতা তো নিজে পড়ি নাই, এরপরের বাস্তবতা আরো কঠিন, পরীক্ষায় বাস, পরীক্ষায় বাস। এখন কথা হচ্ছে ভাবিয়া খাইও বাস, খাইয়া ভাবিও না, ভাবিয়া খাইও বাস, খাইয়া ভাবিও না। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্নটি কি হবে? তো তুমি নিজে আর পড়া হবে না। আজকের লাইভ ক্লাস আমরা নিয়ত করিনি, আজকের লাইভ ক্লাস আমরা নিয়ত করিনি এই পাতন এবং এই ক্রোমাটোগ্রাফি, এই দুটা টপিক আজকের লাইভ ক্লাসে মাত্র 40 মিনিটে, 20 মিনিট এটা 20 মিনিট এটা, মাত্র 40 মিনিটে এই দুটা টপিক পড়বো। এমন ভাবে পড়বো আজকের লাইভ ক্লাসে, এমন ভাবে পড়বো আজকের লাইভ ক্লাসে যেন আর জীবনেও পড়তে না হয়। এরপরে স্টুডেন্টকে পড়াবো, এই দোস্ত বেটা পড়াই তোরে, পাতন আর ক্রোমাটোগ্রাফি পড়াবো, এরপরে আর পড়বো না ইনশাল্লাহ। আজকে 40 মিনিটের লাইভ ক্লাসে নিয়ত করে নি যে আজকে সেইভাবে পড়বো, এটা আর জীবনে যাতে পড়তে না হয়, না হলে কিন্তু পরীক্ষায় বাস। তাহলে শুরু করি। ওকে, এবার আসো পাতন এবং ক্রোমাটোগ্রাফি, যেগুলো আমাদেরকে কেউ পড়ায় নাই ভালো করে, ফিল দিয়ে পড়ায় নাই, আজকে আমরা ফিল দিয়ে পড়বো। হ্যাঁ, ফিল দিয়ে পড়বো, তারপর আমরা লটারির রেজাল্ট দিব, এরপরে ক্রোমাটোগ্রাফি পড়াবো, ঠিক আছে? প্রথমে আসো পাতন, প্রথমে আসো পাতন। ওকে, পাতন। আচ্ছা, তো প্রথমে আসো পাতন কি? পাতন কি? পাতনের ইংলিশ ওয়ার্ড কি সেটা দেখা আগে। পাতনের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ডিস্টিলেশন। তুমি যদি কেমিস্ট্রি ল্যাবে যাও, স্যাররা একটা কথা বলবে, পাতিত পানি নিয়ে আসো, পাতিত পানি নিয়ে আসো, পাতিত পানি নিয়ে আসো, ডিস্টিল ওয়াটার নিয়ে আসো, ডিস্টিল ওয়াটার নিয়ে আসো, ডিস্টিল ওয়াটার নিয়ে আসো। একটা কথাই শুনবা কেমিস্ট্রি ল্যাবে, শুধু কেমিস্ট্রি ল্যাবে শুধু একটা কথাই বলে, আরে ডিস্টিল ওয়াটার আনো, ডিস্টিল ওয়াটার দাও, ডিস্টিল ওয়াটার দাও, ডিস্টিল ওয়াটার দাও, পাতিত পানি, পাতিত পানি। স্যার পাতিত পানি কি জিনিস বলবে নাকি? তাহলে এই যে বুঝতে হবে তোমাকে, পাতিত পানি এই জিনিসটা বুঝতে হলে পাতন বুঝতে হবে। তাহলে পাতন ওয়ার্ডটা আসছে ডিস্টিলেশন থেকে। মুখস্থ করবো না, কোনো কিছুই মুখস্থ করবো না, সবকিছু বুঝে বুঝে পড়তে হবে। এখন এই ডিস্টিলেশন ওয়ার্ডটাকে আমরা ভাঙবো। এই ডিস্টিলেশন আসছে কোথায় থেকে? চলো দেখি ডিস্টিলেশন আসছে কোথায় থেকে। এই ডিস্টিলেশন ওয়ার্ডটা আসছে দুটো ওয়ার্ড থেকে। কয়টা ওয়ার্ড? দুটো ওয়ার্ড। একটা হচ্ছে ল্যাটিন, আর একটা হচ্ছে গ্রিক। তখন ল্যাটিনরা এবং গ্রিকরা বিজ্ঞানে খুব ভালো উন্নতি করেছে, তাই ম্যাক্সিমাম ওয়ার্ড ল্যাটিন থেকে এবং গ্রিক থেকে আসা।
আচ্ছা, তাহলে ল্যাটিন একটা প্রিফিক্স আছে ডিস, যার অর্থ হচ্ছে ডিস। বুঝতে পারবা, এই ডিস হচ্ছে একটা প্রিফিক্স, উপসর্গ আগে বসে। ডিস মানে ডিসকানেক্ট, ডিস্টেন্স, ডিসপার্স, ডিসকানেক্ট, ডিস্টেন্স, ডিসকানেক্ট, ডিস্টেন্স। তাহলে ডিস এই শব্দটা যার সাথে যুক্ত হবে এটার অর্থ হচ্ছে পৃথক হয়ে যাওয়া, পৃথক। তাহলে ডিস শব্দের অর্থ হচ্ছে পৃথক, ডিস্টেন্স, ডিসকানেক্ট হয়ে যাওয়া। আর একটা গ্রিক ওয়ার্ড আছে এস্টিলেশন, স্টাইল থেকে এসেছে। স্টাইলকে আমরা যদি পরে কি করি, নাউন করি, এস্টিলেশন হয়। এটা গ্রিক ওয়ার্ড, গ্রিক থেকে আসা। স্টাইল বা স্টিল বলে এটাকে, স্টাইল, স্টাইল থেকে এস্টিলেশন। এস্টিলেশন মানে কি? এস্টিলেশন শব্দের অর্থ হচ্ছে ফুটা বা ড্রপ। তাহলে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ডিস, ডিসকানেক্ট মানে পৃথক, আর হচ্ছে স্টাইল বা স্টিল, স্টিল মানে হচ্ছে ফুটা। এখান থেকে এসেছে, এই দুটো ওয়ার্ডকে মিক্স করে যে ওয়ার্ডটা এসেছে সে ওয়ার্ডের নাম হচ্ছে ডিস্টিলেশন। তাহলে ডিস্টিলেশন এসেছে ডিস থেকে এবং স্টিলেশন থেকে। তাহলে ডিস্টিলেশন মানে হচ্ছে ফুটা আকারে পৃথক করা, ফুটাকে পৃথক করা। তাহলে ডিস্টিলেশন মানে কি? ডিস্টিলেশন মানে হচ্ছে ফুটাকে পৃথক করা, ফুটাকে পৃথক করা। এটা হচ্ছে ডিস্টিলেশন, পৃথক করা। এই পৃথক থেকে এসেছে পাতিত বা পাতন, পৃথক থেকে এসেছে পাতন। আজকে থেকে আমরা পাতন বলবো না। পাতন বললে বুঝতে পারি না, অন্তর দিয়ে ফিল করতে পারি না। পাতন বললে কেমন কেমন জানি লাগে, পাতন পাতন। আজকে থেকে আমরা বলবো পৃথক, আজকে থেকে আমরা বলবো পৃথক, পাতন না। আজকে থেকে আমরা বলবো ডিস্টিলেশন বলবো না, আজকে থেকে আমরা বলবো সেপারেশন। ইনশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে কঠিন ওয়ার্ড দিয়ে তোমার ইয়েটা ঝালাই করার দরকার নাই। চাইলে আমাদের ওয়ার্ড গুলাকে সহজভাবে মাতৃভাষা আমরা লিখতে পারতাম। পাতন বলার দরকার কি আবার? বেটা, পাতন বলার দরকার কি? পাতন বলার দরকার আছে? নাই। আমরা বলবো আজকে থেকে পৃথক। পাতন মানে হচ্ছে পৃথক করা, পৃথক, ও পৃথক, ফুটা আকারে পৃথক করা। একটু স্পেসিফিকলি বলতে গেলে ফুটা আকারে পৃথক করা। আর ডিস্টিলেশন, ফুটা, ওকে, ডিস্টিলেশন অর্থ ফুটা আকারে সেপারেট করা। ঠিক আছে, বুঝতে পারলাম। তো পাতন বলতে বেসিক্যালি মিক্সচারকে ফুটা আকারে পৃথক করা বোঝাচ্ছে। কেমিস্ট্রিতে 2-3টা মিক্সচারকে ফুটা আকারে পৃথক করবো, এটাকে আমরা বলছি পাতন। তাহলে পাতনের ডেফিনেশনটা কি? পাতনের ডেফিনেশনটা হচ্ছে মিক্সচারকে, এই মিক্সচার মানে কি রে? মিশ্রণ, মিশ্রণ। মিক্সচার বলতে একটু ফিল বেশি পাই আর কি, মিক্সচার বলতে ফিল বেশি পাওয়া যায়। মিক্সচারকে ফুটা আকারে পৃথক করা, মিক্সচারকে ফুটা আকারে পৃথক করা, দিস ইজ কল্ড ডিস্টিলেশন বা পাতন। ওকে, নাইস। এবার আসো পাতনের প্রকারভেদ। ওকে, তাহলে পাতন মানে কি রে? মিক্সচারকে ফুটা আকারে পৃথক করা। বলো না, মিক্সচারকে, মিক্সচারকে ফুটা, কিটা ফুটা আকারে কি করা? পৃথক করা। এটাকে বলছি পাতন। পাতন কয় প্রকার? বিসমিল্লাহ। পাতন 3 প্রকার। পাতন কয় প্রকার রে? পাতন 3 প্রকার। পাতন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে এস, একটা হচ্ছে এসবিজি, আর একটা হচ্ছে জি। হ্যাঁ হ্যাঁ, এস, এসবিজি, জি। এগুলো কি? মাথা, ছাগলের মাথা। এগুলো কি? ছাগলের মাথা। পাতন কয় প্রকার? 3 প্রকার। পাতন কয় প্রকার? 3 প্রকার। কি কি? এস, এসবিজি, ছাগলের মাথা। এস মানে হচ্ছে সিম্পল, জি মানে হচ্ছে গর্জিয়াস। তাহলে এসবিজি মানে বা সিম্পলের ভিতর গর্জিয়াস, সিম্পলের ভিতর গর্জিয়াস। তা পাতন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল পাতন, একটা হচ্ছে সিম্পলের ভিতর গর্জিয়াস পাতন, আর হচ্ছে গর্জিয়াস পাতন। শেষ। পাতন কয় প্রকার? 3 প্রকার। সিম্পল পাতন, সিম্পলের ভিতর গর্জিয়াস, হচ্ছে গর্জিয়াস পাতন। সত্যি কথা, বিশ্বাস হয় না? হ্যাঁ, আসলে পাতন হচ্ছে 3 ধরনের। যেটা সিম্পল পাতন, এটাকে আমরা সিম্পল পাতনই বলি। সো এটাকে আমরা বলবো সিম্পল ডিস্টিলেশন। তাহলে একটা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন। যেটা সিম্পলের ভিতর গর্জিয়াস, ওটাকে আমরা বলি, ওটা সিম্পল, বাইরে থেকে দেখতে সিম্পল, ভিতরে একটু গর্জিয়াস থাকবে, ওটাকে আমরা বলি আংশিক পাতন।
এটাকে আমরা বলি আংশিক পাতন, ইংলিশে বলা হবে ফ্র্যাকশন ডিস্টিলেশন। ফ্র্যাকশন ডিস্টিলেশন ইংলিশে বলা হবে ফ্র্যাকশন ডিস্টিলেশন, বাংলা আংশিক পাতন। আর যেটা সিম্পল পাতন ওটাকে আমরা বলবো সাধারণ পাতন। কেন এটাকে সিম্পলের ভিতরে গর্জিয়াস বলছি? তার কারণ হচ্ছে এটা বাইরে থেকে সিম্পল, ভিতরে গর্জিয়াস। যখন পড়াবো তখন বুঝতে পারবে আংশিক পাতন। আর যেটা গর্জিয়াস পাতন আছে সেটা হচ্ছে বাষ্প পাতন বা স্টিম ডিস্টিলেশন। বাষ্প মানে স্টিম, পাতন মানে ডিস্টিলেশন। তাহলে পাতন কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সিম্পল পাতন, একটা আংশিক পাতন, আর একটা বাষ্প পাতন। আরো এক ধরনের পাতন আছে ভ্যাকুয়াম পাতন, কিন্তু সেটা তোমাদের বইয়ে নাই, তো লাগবে না। তোমাদের বইয়ে আছে 3 ধরনের পাতনের কথা, সেই 3 ধরনের পড়লে হবে। তাহলে হচ্ছে সাধারণ পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন। পাতন কয় ধরনের? 3 ধরনের। সবাই বলো পাতন কয় ধরনের? সিম্পল, গর্জিয়াস। সিম্পলের ভিতরে গর্জিয়াস। 3 ধরনের পাতন আছে, সাধারণ পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন। ওকে ওকে। এবার আমরা বুঝবো সাধারণ পাতন কাকে বলে, আংশিক পাতন কাকে বলে, বাষ্প পাতন কাকে বলে বুঝবো। আর মাত্র 10 মিনিট। বলেছি পাতন পড়াবো 20 মিনিট, ক্রোমাটোগ্রাফি পড়াবো 20 মিনিট। কয় মিনিট হলো? 40 মিনিট হলো। এই 40 মিনিট যে পড়াবো এরপর তোমার বইগুলোর দরকার ইনশাল্লাহ হবে না। এই 40 মিনিটের পড়া দিয়ে মেডিকেল পরীক্ষা দিতে যাবা, এই 40 মিনিটের পড়া দিয়ে বুয়েটের পরীক্ষা দিতে যাবা, এই 40 মিনিটের পড়া দিয়ে বোর্ড পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ ছক্কা। এবার আসো, তাহলে দেখো পাতন 3 ধরনের: সাধারণ পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন। সাধারণ পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন। সাধারণ পাতন জিনিসটা কি এখন বুঝবো। প্রথমে দুটো তরল নাও। কি নাও? দুটো তরল নাও। আর তুমি অন্য কিছু নিতে পারো, তরল নিব কেন? তুমি চাইলে কঠিন নিতে পারো, সমস্যা না। আমি দুটো তরল নিয়ে বোঝাচ্ছি। তো দুটো তরল নাও, তরল 1, তরল 2। দুটো তরলের একটা মিক্সচার নাম। আমি আগেই বলেছি মিক্সচারকে ফুটা আকারে পৃথক করার নাম হচ্ছে পাতন। সো মিক্সচার লাগবে, তারপর ফুটা বানাইতে হবে, তারপর পৃথক করতে হবে, তাহলে পাতন শেষ হবে। প্রথমে মিক্সচার বানাইতে হবে, তারপর ফুটা করতে হবে, তারপরে পৃথক করতে হবে। তাহলে প্রথমে মিক্সচার নেওয়া লাগবে, তাই মিক্সচার নিয়েছি। 1 নাম্বার তরল, 2 নাম্বার তরল, দুটা তরল নিয়েছি। একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে কি মনে করো শরবত। এরকম দুটা তরল নিয়েছি, একটা মধু একটা শরবত, দুটা তরল নিয়েছি। তো দুটা তরল নিব, দুটা তরলের মিক্সচার নিব, নিলাম। তরল 1 এর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 1 নাম্বার তরলের স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে 100 ডিগ্রিতে পৌঁছালে সে বাষ্পে পরিণত হবে। 100 ডিগ্রিতে পৌঁছালে সে বাষ্পে পরিণত হবে। আর তরল 2 এর স্ফুটনাঙ্ক হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। এ কথার অর্থ হচ্ছে সে 200 ডিগ্রিতে পৌঁছালে বাষ্পে পরিণত হবে। মনে করো আমি একটা মিক্সচার নিয়েছি, মিশ্রণ, যার মধ্যে দুটো তরল আছে। 1 নাম্বার তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100তে গেলেই সে বাষ্পে। 2 নাম্বার তরল হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, 200তে যাওয়ার আগে সে বাষ্পে যাবে না, 200 হলে সে বাষ্পে পরিণত হবে। তাহলে 1 নাম্বার তরলের স্ফুটনাঙ্ক 100, 100তে গেলে সে বাষ্পে পরিণত হবে। 2 নাম্বার তরলের স্ফুটনাঙ্ক 200, 200তে গেলে সে বাষ্পে পরিণত হবে। আলহামদুলিল্লাহ। মনে রাখবা যে সহজে বাষ্পে পরিণত হয়ে যায়, একদম সহজে তাকে বাষ্পে পরিণত করা যাবে, তাকে বলি আমরা উদ্বায়ী তরল। উদ্বায়ী তরল। আর যাকে বাষ্প পরিণত করতে কষ্ট হবে, সহজে বাষ্পে পরিণত হবে না, তাকে বলি অনুদ্বায়ী তরল। অনুদ্বায়ী তরল। সো কাকে অনুদ্বায়ী তরল বলবো? যে সহজে বাষ্পে পরিণত হবে না। কাকে উদ্বায়ী তরল বলবো? যে সহজে বাষ্পে পরিণত হবে। তাহলে যে সহজে বাষ্পে পরিণত হবে, তাহলে তাকে বলবো উদ্বায়ী তরল। মানে উদ্বায়ী কেন বলছি? কারণ সে উড়ে যাবে, 100 ডিগ্রি দিলেই সে উড়ে যাবে, সহজে সে উড়ে যাবে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়ে সারাক্ষণ, না এরকম গানে দেবো এরকম, এমন যদি হতো আমি কাওয়ার মতো কাকা করি সারাক্ষণ। এমন যদি হতো আমি কাওয়ার মতো কাকা করি সারাক্ষণ। হ্যাঁ, তাহলে এই যে দেখো ও উদ্বায়ী কেন বলছি? কারণ ও খুব সহজে বাষ্পে পরিণত হয়ে উড়ে যায়। আরো
একটু কষ্ট হয় আর কি। 200 ডিগ্রি সেলসিয়াস তো সহজে উড়ে যায় না। তাহলে উত্তায়ী তরল, অনুত্তায়ী তরল। তাহলে এই যে নিলাম, এবার দেখো তো এদেরকে আমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দিই এই মিশ্রণটাকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দেওয়া হয়, এই মিশ্রণটাকে যদি এই মিক্সচারকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দেওয়া হয়, তাহলে এই 100তে গেলে ও উড়ে যাবে, কিন্তু ও এখনো উড়বে না, কারণ ও 200তে গেলে উড়ে। তাহলে ও পৃথক হয়ে যাবে। এভাবে করে পৃথক করব। পাতন মানে পৃথকীকরণ। তাহলে কিভাবে পৃথক করছি এবার ভালো করে খেয়াল করো। আমি বাকিগুলো আপাতত মুছে দিচ্ছি। কিভাবে পৃথক করছি ভালো করে খেয়াল করো সবাই। এবার পুরো প্রসেসটা তোমাকে দেখাবো। কিভাবে করে পৃথক করছি পুরো প্রসেসটা দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। প্রথমত একটা ফ্লাক্স নিলাম। এই ফ্লাক্সের মধ্যে, ফ্লাক্স মানে হচ্ছে কি? ফ্লাক্স মানে হচ্ছে একটা গোল পাত্র আর কি, পাত্র। ফ্লাক্স নিলাম। এই ফ্লাক্সের মধ্যে দুটো তরল রেখেছি, তরল 1, তরল 2। এই মিশ্রণটা এই ফ্লাক্সের মধ্যে আছে। এই ফ্লাক্সের উপর একটা নল আছে। ওকে, আচ্ছা। নলের সাথে একটা থার্মোমিটার যুক্ত করেছি। একটা থার্মোমিটার নলের সাথে দিয়ে দিয়েছি। থার্মোমিটারের কাজ কি? থার্মোমিটারের কাজ হচ্ছে কতটুকু তাপমাত্রা হয়েছে সেটা মেজার করা। কারণ আমাকে দেখতে হবে 100 পর্যন্ত হয়েছে কিনা। আমি তো আর চোখের দেখায় বুঝতে পারবো না 100 ডিগ্রি হয়েছে কিনা। আমি তো চোখের দেখায় বুঝতে পারবো না 100 হয়েছে কিনা। তাহলে আমাকে থার্মোমিটার দিয়ে মেপে দেখতে হবে 100 হয়েছে কিনা। ওকে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে কিনা সেটা দেখার জন্য থার্মোমিটার ব্যবহার করবে, একটা থার্মোমিটার। তাহলে একটা ফ্লাক্স নিলাম। কি নিলাম? ফ্লাক্সের মধ্যে কি রেখেছি? মিশ্রণটাকে রেখেছি, তরল 1 আর তরল 2। এবার তাপ দিব, হিট দিব। হিট দিচ্ছি, দেখো হিট দিচ্ছি। যখন তাপ দিব তখন যেটা হবে, 1 নম্বর তরল 100 ডিগ্রি সেলসিয়াস হলেই বাষ্পে পরিণত হবে, কিন্তু 2 নম্বর তরল হবে না। তাহলে 1 নম্বর তরল 100 ডিগ্রি সেলসিয়াসে গেলেই বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠা শুরু করবে। এই যে 1 নম্বর তরল 100 ডিগ্রি সেলসিয়াস হলেই উপরে ওঠা শুরু করবে, বাষ্পে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে 1 নম্বর তরল। তাহলে তরল 1 নম্বর তরল কত ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু 2 নম্বর তরল এখনো নিচে রয়ে গেল। এবার এই বাষ্পটাকে, বাষ্প মানে হচ্ছে ফুটা মানে ড্রপ। তাহলে এটা হচ্ছে ড্রপ। ডিস্টিলেশনের ডিস্টিল মানে ড্রপ। ড্রপকে পৃথক করতে হবে, ফুটাকে পৃথক করতে হবে। ড্রপকে পৃথক করার নামে হচ্ছে ডিস্টিলেশন। ফুটাকে পৃথক করার নামে হচ্ছে পাতন। তো আমরা পাতন করছি, তাহলে আমাকে ফুটাকে পৃথক করতে হবে। ফুটাকে যদি পৃথক করতে হয়, আমি এখানে একটা আলাদা করে নল যুক্ত করে দিব, জুদা করে দিব। আল জুদাই ওয়াল জুদাইন, জুদা করে দিলাম। এখানে আলাদা একটা ফ্লাক্স নিব। এই যে তাদেরকে একটা স্ট্যান্ডের উপর রাখলাম, আর কি ফ্লাক্স দিলাম। ওকে, তার জানি। তাহলে আলাদা একটা নল নিব, উপরে করে একটা নল দিব। এই নলের মধ্যে কি হবে দেখো তো। এই নলের মধ্যে এই যে তরল 1, এই নলের মধ্যে বাষ্পে এদিকে চলে আসবে, এখানে চলে আসবে। কেন তরল 1 আসবে? এখানে কে আসছে? তরল 1 আসছে। প্রশ্ন হচ্ছে কেন তরল 1 আসবে, তরল 2 আসবে না কেন বলতো? কারণ আমরা 100 ডিগ্রি পর্যন্ত তাপ দিয়েছি, 200 তাপ দিই নাই, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিয়েছি। ফলে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেওয়ায় তরল 1 বাষ্পে পরিণত হয়েছে, কিন্তু তরল 2 তে বাষ্পে পরিণত হয় নাই। তরল 2 এখানে রয়ে যাবে, তরল 1 এখানে চলে আসবে। তো এখানে তো বাষ্প চলে আসছে, আমরা তো বাষ্প চাই না। আমরা তো ওই তরলটাকে তরল অবস্থায় চেয়েছি, বাষ্প মানে তার তরল অবস্থা নাই। আমরা তরল চেয়েছি, বাষ্প চাইনি। তাহলে এটাকে, এই বাষ্পটাকে আবার তরলে পরিণত করতে হবে। তো বাষ্পকে তরলে পরিণত করতে হলে ঠান্ডা পানি দিতে হবে, তাপমাত্রা কমায় দিতে হবে। তাপমাত্রা কমিয়ে দিলে, ঠান্ডা পানি দিলে বাষ্প তরলে পরিণত হবে। তাহলে আমরা এখানে ঠান্ডা পানি দিব। কি দিব? ঠান্ডা পানির সাপ্লাই দিব। তাহলে এখানে ঠান্ডা পানির সাপ্লাই দেওয়া হয়, এই যে দিক দিয়ে ঠান্ডা পানি ঢুকবে। ঠান্ডা পানি, তাহলে এদিক দিয়ে ঠান্ডা পানি সাপ্লাই দেওয়া হয়, যাতে করে বাষ্প কিসে পরিণত হয়। তাহলে ঠান্ডা পানি কি লাগে দে? বাষ্পকে কিসে পরিণত করতে? তরলে। তাহলে ঠান্ডা পানি কি লাগে দে? বাষ্প তরল পরিণত করার জন্য দিচ্ছি, তাই না? আচ্ছা,
তাহলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে বাষ্পকে তরলে পরিণত করার জন্য। তো এই যে যেই নলের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করা হয় ওই নলের একটা স্পেশাল নাম আছে। এই যে এই নলের একটা স্পেশাল নাম আছে। এই নলটা কি করছে বলতো? সবাই বলো, সবাই, একদম সবাই। এই নলের কাজ কি? এই নলের কাজ হচ্ছে ঠান্ডা করা। ঠান্ডা পানি কেন দিচ্ছি? ঠান্ডা করার জন্য। ঠান্ডা পানি কেন দিচ্ছি? ঠান্ডা করার জন্য। তাহলে এই নল যেহেতু ঠান্ডা করছে, তাই এই নলের নাম হচ্ছে শীতক। এই নলের নাম হচ্ছে কন্ডেন্সার। ইংলিশ ভার্সনে যারা আছে কন্ডেন্সার। তাহলে এই নলের নাম কি? শীতক অথবা কন্ডেন্সার। কিন্তু এই নলটা হচ্ছে একটা স্পেশাল নল, একদম স্ট্রেট, সোজা। এবং এটা যিনি প্রথম আবিষ্কার করেছেন, যিনি প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেছেন যে একটা সোজা নলের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করব। সোজা নলের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করব। এই কাজটা যিনি প্রথম করেছেন ওই বিজ্ঞানীর নাম হচ্ছে লিবিক। ওই বিজ্ঞানীর নাম কি? ওই বিজ্ঞানীর নাম হচ্ছে লিবিক। ইংলিশে যদি লিখি লেইবিক, এই যে দেখো লেইবিক, ওনার নাম হচ্ছে কি? লেইবিক। এই যে লেইবিক বা লিবিক। জার্মান একজন কেমিস্ট, জার্মানের একজন রসায়নবিদ, নাম হচ্ছে জাস্ট বরন বন লেবিক। নাম কি? নাম কিন্তু অনেক কঠিন। জার্মানের একজন কেমিস্ট বলতে পারো, নাম হচ্ছে জাস্ট বরন বন লেবিক। পুরো নাম জানার দরকার নাই, ছোট্ট নাম জানো, ওনার নাম হচ্ছে লিবিক। এই লিবিক ঠান্ডা পানি দিয়ে প্রথম ঠান্ডা করার এই পদ্ধতি আবিষ্কার করেছেন। তাই ওনার নাম অনুসারে এই নলটাকে বলা হয় লিবিক শীতক। ওনার নাম অনুসারে এই নলটাকে বলা হয় লিবিক শীতক। তোমাদের বই আছে লিবিক শীতক। লিবিক হচ্ছে বিজ্ঞানীর নাম। জার্মান কেমিস্ট জাস্ট বরন ভন লিবিকের নাম অনুসারে লিবিক। আর শীতক বলছি ঠান্ডা পানি দিয়ে শীতল করছি, তাই লিবিক শীতক। সবকিছু বুঝে বুঝে পড়তে হবে। একটা ফুটা থাকবে না যে ফুটাটা মুখস্থ করছি, একটা ফুটা থাকবে না বইয়ের মধ্যে যে ফুটা মুখস্থ করছি, সবকিছু বুঝে বুঝে। এই যে লিবিক শীতক, লিবিক কেন, শীতক কেন, পাতন কেন বলছি? পাতন ডিস্টিলেশন আসছে থেকে 14 গোষ্ঠী বের করো, এ ডাকো, ওকে ডাকো, 14 গোষ্ঠীকে ডাকো, দাদা মামা দাদা খালা সবাইকে ডাকো। আসছে কেন এটা বুঝতে হবে। হ্যাঁ, দেখাচ্ছি, একদম ক্লাসের শুরুতে দেখিয়েছি। ডিস্টিলেশন আসছে ল্যাটিন এবং গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে। তুমি দেখো তো ভাইয়া, তুমি যদি এই জিনিসটা জানো কি লাভ হবে, না জানলে কি লাভ হবে দেখো। তুমি যদি জানো ডিস্টিলেশন ওয়ার্ডটা কোথায় থেকে এসেছে, এটার আসল অর্থ কি, এই যে ডিস মানে হচ্ছে পৃথক করা, ডিস্টিলেশন মানে হচ্ছে ফুট আকারে পৃথক করা, এই জিনিসটা যদি তুমি জানো তাহলে তুমি জিনিসটা বুঝবে। দেখো এখানে ফুট আকারে পৃথক করছি, তো ফুট আকারে এই যে দেখো প্রথমে ফুটায় পরিণত করলাম, তারপর পৃথক করলাম। তো ফুট আকারে পৃথক করাকে বলছি পাতন। তাহলে এই নামের সাথে এটার সম্পর্ক আছে। এই যে সায়েম রহমান, সায়েম শব্দের অর্থ রোজাদার। সিয়াম যে পালন করে তাকে সায়েম বলা হয়। রহমান অর্থ আল্লাহ। তাহলে যে আল্লাহ রোজা রাখে তাকে বলা হবে সায়েম রহমান। তা আমি জন্মগ্রহণ করছি রমজান মাসে, তো রমজান মাসে আমি জন্মগ্রহণ করার কারণে আমার বাপ মায়ের নাম রাখছে কি? সায়েম রহমান, আল্লাহর রোজাদার। নামও রাখছে, রমজান মাসে জন্মগ্রহণ করছি, কত সুন্দর মিলাই দিছে। বুঝতে হবে নামের উপর কাজ আছে। তাহলে এমন এই যে দেখো, তাহলে বুঝতে পারলাম যে এটাকে কেন পাতন বলছি। কারণ হচ্ছে প্রথমে বাষ্পে পরিণত করে ফুট আকারে পৃথক করবো, এটা হচ্ছে পাতন। তো এই পুরো প্রসেসটাকে বলছি পাতন। একবার সামারি দিয়ে দিব, এরপরে তোমরাই বলবে যে বুঝতে পেরেছো কিনা, জীবনের প্রথমবারের মতো পাতন বুঝতে পেরেছো কিনা, জীবনের প্রথমবারের মতো পাতন ফিল করতে পেরেছো কিনা বলবে। তাহলে আসো একবার সামারি দিয়ে দিচ্ছি। পাতন বা ডিস্টিলেশন মানে হচ্ছে একটা মিক্সচার থেকে ফুট আকারে পৃথক করা। এখন পাতন তিন ধরনের, একটা সিম্পল ডিস্টিলেশন, একটা সিম্পলের ভিতরে গর্জিয়াস ডিস্টিলেশন, একটা গর্জিয়াস ডিস্টিলেশন। সিম্পল ডিস্টিলেশনটা আমরা পড়ছি, এরপর বাকি দুটা পড়বো। সিম্পল ডিস্টিলেশনটা একদম সাধারণ পদ্ধতি, এখানে আর কিছু লাগবে না, একদম সাধারণ, একদম সিম্পল। তুমি বাষ্প থেকে পৃথক করবে, সিম্পল। তাহলে এখানে দুটো তরল নিলাম, একাধিক তরল থাকতে পারে, সমস্যা নাই, মিক্সচার থাকতে পারে, কঠিনও থাকতে পারে, সমস্যা নাই। তো আমি সহজে বোঝানোর জন্য দুটো তরল নিলাম। একটা 100 ডিগ্রি সেলসিয়াস, একটা 200 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে পরিণত হয়। যে সহজে বাষ্পে পরিণত হয় তাকে উদ্বায়ী তরল বলবো, আর যে দেরিতে বাষ্পে পরিণত হয় তাকে অনুদ্বায়ী তরল বলবো। ইংলিশ ভার্সনে যারা আছো নন ভোলাটাইল, ভোলাটাইল মানে হচ্ছে উদ্বায়ী, ভোলাটাইল মানে উদ্বায়ী, আর অনুদ্বায়ী মানে নন ভোলাটাইল। তাহলে ভোলাটাইল লিকুইড, নন ভোলাটাইল লিকুইড, দুটা লিকুইড নিলাম, একটা উদ্বায়ী তরল, একটা অনুদ্বায়ী তরল। তোমাদের বইয়ে লেখা আছে উদ্বায়ী তরল এবং অনুদ্বায়ী তরলের মিশ্রণ থেকে উদ্বায়ী তরলকে পৃথক, এটা লেখা আছে। কেন লিখছে বুঝতে পেরেছো? উদ্বায়ী তরল মানে যে সহজে বাষ্পে পরিণত হবে,
আর অনুদ্বায়ী তরল মানে যে সহজে বাষ্পে পরিণত হবে না, এখানে লিখেছে এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে দুটো তরল নিলাম, একটা 100 ডিগ্রিতে বাষ্পে পরিণত হবে আর একটা 200 ডিগ্রিতে বাষ্পে পরিণত হবে। এখন এই দুটো তরলের মিশ্রণকে একটা পাত্রের মধ্যে রাখলাম, ফ্লাক্সের মধ্যে। এরপর তাপ দিচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যখন তাপ দিচ্ছি তখন এটা বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। এরপর এই যে কে বাষ্পে পরিণত হবে? 2 নম্বর তরল 200 ডিগ্রি সেলসিয়াস দিলাম 100, বাষ্পে পরিণত হবে না, উড়বে না, উড়বে না। কে উড়বে? 100 ডিগ্রি সেলসিয়াসের যে আছে সে উড়বে, তাহলে উড়ে বাষ্পে পরিণত হলো। এরপর তাকে একটা পৃথক নলের মাধ্যমে পৃথক করে ফেলবো, ঠান্ডা পানি দিয়ে শীতল করে, তাহলে এখানে সে তরল হয়ে যাবে, বাষ্প থাকবে না। তাহলে ঠান্ডা পানি দিয়ে বাষ্পকে আবার তরলে পরিণত করে পুনরায়, প্রথমে বাষ্পে পরিণত করলাম, পুনরায় তরল করলাম। তাহলে আমি একটু কথাটা লিখছি, তোমরা রাগ করিও না, দেখো সবাই দেখো। প্রথমে বাষ্পীভবন, বাষ্পে পরিণত করলাম, তারপরে আবার ঠান্ডা করা, এটাকে বলি ঘন করা, ঘনীভবন। কারণ ঠান্ডা করলে ঘন হয়ে যায়। যেমন একটা পানিকে যখন তুমি ফ্রিজে রাখো, পানিকে ফ্রিজে রাখলে সে ঠান্ডা হয়ে যায়, ঘন হয়ে যায়, ঘন হয়ে যায় না, ঘন হয়ে যায়। তো এটাকে আমরা বলি ঠান্ডা করাকে বলি ঘনীভবন, আর বাষ্পে পরিণত করাকে বলি বাষ্পীভবন। ইংলিশ ভার্সনে যারা আছো, ভেপারাইজেশন, কনডেনসেশন, ভেপারাইজেশন এন্ড কনডেনসেশন। এই বাষ্পীভবন এবং এই ঘনীভবন, প্রথমে বাষ্পীভবন করব, ফার্স্টে বাষ্পীভবন করব, লাস্টে ঘনীভবন করব, এইভাবে করে পৃথক করব, এটাকে বলছি সাধারণ পাতন। এমসিকিউতে অনেকগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে। একটা প্রশ্ন হচ্ছে সাধারণ পাতনের মেকানিজম কি, লেখা থাকবে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এটা সঠিক অ্যান্সার। প্রথমে বাষ্পীভবন করব, তারপর ঘনীভবন করব, প্রথমে ঘনীভবন তারপর বাষ্পীভবন না, প্রথমে বাষ্পে পরিণত করব তারপর ঘনীভবন করব, এটা সঠিক অ্যান্সার। আবার প্রশ্ন করতে পারে এমসিকিউতে, সাধারণ পাতনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? উদ্বায়ী তরল এবং অনুদ্বায়ী তরল ব্যবহার করা হয়, যাতে করে পৃথক করতে পারে। এরপর প্রশ্ন করতে পারে লিবিক শীতক কি? লিবিক শীতক হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করার পদ্ধতি, একটা নল। প্রশ্ন করতে পারে থার্মোমিটারের কাজ কি, যাতে আমরা তাপমাত্রা দিকে বুঝতে পারি যে কতটুকু হয়েছে। ওকে, আচ্ছা, তো মোটামুটি পাতনের এই ব্যাপারটা গেল। আশা করি পাতন সবাই বুঝতে পেরেছো যে একটা উদ্বায়ী তরলকে বাষ্পে পরিণত করে লিবিক শীতকের মাধ্যমে ঠান্ডা করে পৃথক করা, আলাদা একটা পাত্রে ফ্লাক্সে পৃথক করা, এটাকে আমরা বলছি পাতন পদ্ধতি। পাতন মানে হচ্ছে ফুট আকারে পৃথক করা। তাহলে ক্লিয়ার কিনা? আশা করি সবাই পাতনটা ক্লিয়ার হলাম। আচ্ছা, তো এরপরে যাবো 2 নাম্বার এবং 3 নাম্বার পাতন। ওগুলো সহজ, একটা যখন বুঝে যাবে বাকিগুলো একদম সহজ, শুধু একটা বুঝতে পারলেই হবে, বাকি দুটা বোঝার দরকার নেই, একদম সহজ, একটা দিয়ে হবে। তাহলে আসো, বাকি দুটা একদম সহজ আমরা দেখাচ্ছি, এরপর লটারি রেজাল্ট দিব। কমেন্টে জানাও তো তোমরা পাতনটা প্রথমবারের মতো ফিল করতে পারছো কিনা, যেটা ক্লাসে কেউ পড়ায় নাই, টিচাররা পড়ায় নাই, নিজেরা পড়ে নিতে বলছে, বইয়ে কিছু বুঝি না, প্রথমবারের মতো ফিল করতে পারছি কিনা বল। এবার বই পড়ে দেখো, বই পড়লে তোমার আরো শান্তি লাগবে, বুঝতে পারবে এবার সবকিছু। ওকে, জানাও, কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, লাইফে প্রথমবারের মতো পাতন ফিল করতে পেরেছো কিনা। এরপর আসো সিম্পলের ভিতর গর্জিয়াস, অর্থাৎ আংশিক পাতন দেখবো আমরা। আংশিক পাতন, তো আংশিক পাতন কাকে বলে দেখো, ফ্র্যাকশন ডিস্টিলেশন, ফ্র্যাকশন ডিস্টিলেশন, ফ্র্যাকশন ডিস্টিলেশন, আংশিক পাতন। কাকে বলে আংশিক পাতন? হোয়াট ইজ আংশিক পাতন? ওকে, দেখো আংশিক পাতন কাকে বলে। অংশ কলাম ব্যবহার করে যে পাতন করা হয় তাকে আংশিক পাতন বলে। প্রথম কথা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে অংশ কলাম ব্যবহার করে যে পাতন করা হয় তাকে আংশিক পাতন বলে। অংশ কলাম ব্যবহার করে যে পাতন করা হয় তাকে আংশিক পাতন বলা হয়। অংশ কলম ব্যবহার করে যে পাতন করা হয় তাকে আংশিক পাতন বলা হয়। আজকের পর থেকে লাইভ ক্লাস সব ডিলিট হয়ে যাবে, কিন্তু আজকের পর থেকে লাইভ ক্লাস থাকবে না একটাও, হ্যাঁ মাথায় রাখি। তাহলে অংশ কলম ব্যবহার করে যে পাতন করা হয় তাকে আংশিক পাতন বলা হয়। খেয়াল করো, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। অংশ কলম ব্যবহার করে যে পাতন করা হয় তাকে আংশিক পাতন বলা হচ্ছে। তাহলে বুঝতে হবে অংশ কলম জিনিসটা কি। একটু পরে চিত্র আঁকবো, চিত্র আঁকলে অংশ কলম জিনিসটা কি বুঝে যাবে। তাহলে এখন অংশ কলম ব্যবহার করে যে পাতন করি তাকে আংশিক পাতন বলছি। অংশ কলম জিনিসটা কি বুঝতে হবে।
এবার আসো আংশিক পাতন কখন করব? হয় আংশিক পাতন করব, হয় আংশিক পাতন করব। কখন আংশিক পাতন করব? হয়। ঠিক আছে, আংশিক পাতন করব আমরা। দেখো মনে করো তোমার একটা তরল নিয়েছো, তরল 1, আরেকটা তরল নিয়েছো, তরল 2। তরল 1 এর স্ফুটনাঙ্ক হচ্ছে মনে করো 70 ডিগ্রি সেলসিয়াস, এতেই সে বাষ্পে পরিণত হয়। আর তরল 2 এর স্ফুটনাঙ্ক 85 ডিগ্রি সেলসিয়াস, এতেই সে বাষ্পে পরিণত হয়। খাইছে রে কপাল। দুটাই খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি, দুটাই খুবই কাছাকাছি দুইটা। একটা 70 ডিগ্রি সেলসিয়াস, একটা 85 ডিগ্রি সেলসিয়াস, খুবই কাছাকাছি দুইটা তরল। এই ক্ষেত্রে যদি তুমি সিম্পল পাতন করতে যাও, দুটো একসাথে বাষ্পে পরিণত হবে, কারণ খুবই কাছাকাছি। তুমি এদেরকে ধরে রাখতে পারবে না, এত অল্প ব্যবধানে, কাছাকাছি ব্যবধানে তুমি এদেরকে ধরে রাখতে পারবে না। দুটাই উড়ান দিবে, দুটাই উড়ে যাবে। উড়ে গেলে পাখি তুমিও উড়ে যাও। হ্যাঁ, তাহলে দুটাই উড়ে যাবে। তো দুটা যদি উড়ে যায় তাহলে কিন্তু সিম্পল পাতন করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে সিম্পল পাতন কি নয়, করা যাবে না, করা যাবে না। তো সিম্পল পাতন করা কখন যাবে না? সিম্পল পাতন করা যাবে না যদি দুটা তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য 40 এর কম হয়। স্ফুটনাঙ্ক মানে যেখানে উড়ে যাবে, যত তাপমাত্রায় গেলে সে উড়ে যাবে, বাষ্পে পরিণত হবে সেটা। তাহলে সিম্পল পাতন কখন করা যাবে না? স্ফুটনাঙ্কের পার্থক্য, স্ফুটনাঙ্কের পার্থক্য, দুটা তরলের মধ্যে স্ফুটনাঙ্কের যে পার্থক্য সেটা 40 ডিগ্রি সেলসিয়াসের কম হলে, আবার বলছি কম হলে সিম্পল পাতন করা যাবে না। সিম্পল পাতন করা যাবে না। কখন সিম্পল পাতন করা যাবে না? 40 ডিগ্রি সেলসিয়াসের কম হলে পার্থক্য। এই যে দেখো পার্থক্য কত? 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুইটা তরলের পার্থক্য যদি 40 ডিগ্রি সেলসিয়াসের কম হয় তাহলে সিম্পল পাতন করা যাবে না। সিম্পল পাতন করতে গেলে দুটাই উড়ে যাবে। তখন আমাকে সিস্টেম করে পাতন করতে হবে, সিস্টেম করে পাতন করতে হবে। এই যে সিস্টেম করে পাতন করা, সিস্টেম করে পাতন করতে হবে। তাহলে স্ফুটনাঙ্ক মানে বুঝো, স্ফুটনাঙ্ক মানে যেই তাপমাত্রায় সে বাষ্পে পরিণত হবে সেটা। স্ফুটনাঙ্ক মানে বুঝো, যে তাপমাত্রায় সে বাষ্পে পরিণত হবে সেটা। স্ফুটনাঙ্ক 40 এর কম হলে কি করতে হবে? সিস্টেম করে পাতন করতে হবে, সিস্টেম করে পাতন করতে হবে। তাহলে এটাকে বলছি সিম্পলের ভিতর গর্জিয়াস, এসবিজি। সিস্টেম করে পাতন করতে হবে। সিম্পল দেখতে সিম্পল ব্যাপারটা ভিতরে গর্জিয়াস করে দিব, সিস্টেম করে দিব। এটার মানে হচ্ছে আংশিক পাতন। তাহলে আংশিক পাতনটা কখন করব? আংশিক পাতনটা করব যদি স্ফুটনাঙ্কের পার্থক্য 40 এর কম হয়। এটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবেই। কখন আংশিক পাতন করা হয়? স্ফুটনাঙ্কের পার্থক্য 30 এর কম হলে, 40 এর কম হলে, 50 এর কম হলে, 60 এর কম হলে। স্টুডেন্টরা কনফিউশনে। তাহলে কত? 40 এর কম হলে আমাদের কি করা হবে? আংশিক পাতন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে আংশিক পাতন প্রসেসটা যদি একটু দেখান। এই যে অংশ কলম ব্যবহার করে যে পাতন করা হয়, অংশ কলম জিনিসটা যদি একটু বুঝান তাহলে আমরা ধন্য হব। তাহলে আসো তোমাদেরকে ধন্য করি। আংশিক পাতন জিনিসটা বুঝে নিব, আংশিক পাতন জিনিসটা বুঝে নিব, তারপর আংশিক পাতনের এক্সাম্পল দেখব। কি বল দেখব? এক্সাম্পল দেখব। একদম সহজ। আংশিক পাতন জিনিসটা একদম সহজে বুঝে নাও। দেখো একটা ফ্লাক্স নাও, ফ্লাক্সের মধ্যে তরল 1 আর তরল 2 থাকবে, তরল 1 আর তরল 2 থাকবে ফ্লাক্সের মধ্যে। তারপরে একটা নল থাকবে, নলটা ভালো করে খেয়াল করো। নলের মধ্যে এরকম করে ভাগ ভাগ করা থাকবে। এই যে দেখো নলের মধ্যে খেয়াল করো, এই একটা ভাগ, নলের মধ্যে ভাগ ভাগ করা থাকবে। আমি নলগুলোকে আবার দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখো। একটা ফ্লাক্স থাকবে, ফ্লাক্স, ফ্লাক্সের পর একটা নল থাকবে। কি থাকবে? একটা নল থাকবে, নল, টিউব। ফ্লাক্সের মধ্যে একটা টিউব থাকবে, টিউব। টিউবটা ভাগ করা থাকবে। এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এভাবে ভাগ করা থাকবে। ভাগ করার পর মাঝখান দিয়ে ছিদ্র থাকবে, শু শু শু, মাঝখান দিয়ে ছিদ্র করা থাকবে। তাহলে মাঝখান দিয়ে ছিদ্র করা এরকম ভাগ ভাগ করা থাকবে। এটাকে বলছে অংশ কলাম। কলাম কাকে বলি রে? এই যেগুলাকে কলাম বলি, এগুলাকে কলাম বলি, কলাম। এই যে কলাম, কলাম দেখো, এই একটা কলাম, এই আরেকটা কলাম, এই একটা কলাম, এই আরেকটা কলাম, কলাম। তাই এটাকে বলি কলাম।
অংশ কেন? একটা নলকে অংশে অংশে ভাগ করেছি, একটা পুরো নলকে অংশে অংশে ভাগ করেছি। পুরো নলকে অংশে অংশে ভাগ করে কেন? এটা বলছি অংশ কলাম। একটা নলকে অংশ অংশে ভাগ করে দিয়েছি, অংশ কলাম। বুঝতে হবে না? বুঝলে পড়ালেখা করে লাভ নাই, ছেড়ে দাও, দুবাই চলে যাও, দুবাই গিয়ে ব্যবসা করো। কেমিস্ট্রি মুখস্থ করার সাবজেক্ট, সুন্দর করে হাতে নোট করে দেওয়ার সাবজেক্ট না। না, সুন্দর করে গুছাই গুছাই হাতে নোট করে লাভ নাই যদি তুমি জিনিস না বুঝো। 100 বার তুমি সুন্দর করে নোট করতে পারো অংশ কলম ব্যবহার করে যে পাতন তাকে আংশিক পাতন বলা হয়, কিন্তু তুমি অংশ কলম জীবনেও বুঝো নাই। কেন এটাকে অংশ কলম বলছে সেটাও বুঝো নাই, আংশিক পাতন কাকে বলে সেটাও বুঝো নাই। ওই সুন্দর করে নোট করে আমি কি করব? বিয়ে করব? সুন্দর করে নোট করে বিয়ে করবো নাকি আমি? বুঝলাম না। সুন্দর করে করে নোট করে বিয়ে করব আমি? সুন্দর করে নোট করে তো আমি কি করব? আর আমার বুঝতে হবে তো জিনিসটা। আমার বুঝলে সুন্দর করে নোট করা দরকার না। সুন্দর করে নোট করলে তোমাকে বুয়েটে 1 নাম্বার বেশি দিবে। সুন্দর করে লিখে 1 নাম্বার বেশি দিবে বুয়েটে। মেডিকেলে লেখা, আরে মেডিকেলে লেখা আছে এমসিকিউ, এমসিকিউ মেডিকেলে লেখা নাই। তোমাকে বুঝতে হবে কনসেপ্ট, তোমাকে বুঝতে হবে বেসিক। এগুলো আল্লাহ আমাদেরকে কেন যে বোঝার তৌফিক দেন আমরা জানি না। আমরা দৌড়াই, কোথায় সুন্দর করে লেখাই দিচ্ছে, কোথায় সুন্দর করে বইটাকে সুন্দর করে লেখাই দিচ্ছে, দাগাই দিচ্ছে সেখানে, কিন্তু বেসিকে শূন্য। ফলে মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে, বুয়েট ভর্তি পরীক্ষায় গিয়ে আমরা হাততালি দিয়ে চলে আসি। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ কি? আমাদের বেসিকটা নাই। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে না আংশিক কলম কাকে বলে, আংশিক পাতন কাকে বলে প্রশ্ন করবে না। তোমাকে প্রশ্ন করবে বেসিক থেকে, আর বেসিক ধরতে না পারলে লাভ নাই। কাজে যাই করি না কেন বুঝে বুঝে প্রত্যেকটা ফুটা বুঝতে হবে, প্রত্যেকটা ফুটাই তোমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। তাহলে এটা হচ্ছে অংশে অংশে ভাগ করেছি, অংশ কলাম। এই অংশ কলামে দেখো ভালো করে, তো দুটো তরল আছে যাদের স্ফুটনাঙ্ক খুবই কম। একটা হচ্ছে 40, একটা হচ্ছে 70, একটা হচ্ছে 85, খুবই কম তাদের। ফলে আমি যদি তাপ দিতে চাই তাদেরকে দুইজনই বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে দুইজনই বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠা শুরু করলো। দেখো দুইজনই উপরে ওঠা শুরু করেছে, এই যে ছিদ্র দিয়ে দুইজনই উপরে ওঠা শুরু করেছে। আমি একটা তরলকে কালো কালার দেখাচ্ছি, আরেকটাকে লাল দেখাচ্ছি। তাহলে একটা কালো একটা লাল, দুইটা তরল উপরে ওঠা শুরু করেছে। এটা হচ্ছে লাল 2 নাম্বার তরল, 1 নাম্বার তরল হচ্ছে কালো। আচ্ছা, দুইটা তরলের উপর ওঠা শুরু করেছে। এবার দেখবা যে 75 ছিল, 70 ছিল, আর যে 85 ছিল একটু হালকা পার্থক্য থাকবে, তাই না? 70 যে সে একটু বেশি উপরে উঠে যাবে, আর 85 যে সে একটু নিচে থাকবে, একটু নিচে থাকবে, বাট সেও বাষ্পে পরিণত হবে। দুইজনই বাষ্পে পরিণত হবে, দুইজনই বাষ্পে পরিণত হবে, কিন্তু পার্থক্য হচ্ছে একজন বেশি উপরে উঠে যাবে, যে 70 সে বেশি উপরে উঠে যাবে, আর যে 85 সে নিচে পড়ে থাকবে, সে একটু কম উপরে উঠবে, কিন্তু দুইজনই উপরে উঠবে। তো এবার আমরা করব কি? এবার আমরা এখানে কিছু ছিদ্র থাকে, ছিদ্র দেখো এখানে কিছু ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে ঠান্ডা পানি দিব, ওই আগের মতো ঠান্ডা পানি, বা ঠান্ডা পানি, অথবা আরেকটা কাজ করতে পারো, এখানে ঠান্ডা বায়ু দিতে পারো। শৈত্য প্রবাহ বলা হচ্ছে এটাকে, শৈত্য প্রবাহ। শৈত্য আসছে শীত থেকে, শীত, শীত মানে ঠান্ডা, ঠান্ডা বায়ু দেওয়াকে বলি শৈত্য প্রবাহ। মানে ঠান্ডা বায়ু অথবা ঠান্ডা পানি দিতে পারো, ঠান্ডা বায়ু দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে শৈত্য প্রবাহ দেওয়া হয়। তো আমরা যদি কোল্ড এয়ার বা শৈত্য প্রবাহ দিই এখানে, তাহলে দেখা যাবে ওই লাল যেটা আছে, অর্থাৎ যেটা 85, সেটা আবার কি হবে? ঠান্ডা হয়ে নিচে পড়ে যাবে, কারণ শৈত্য প্রবাহ দিচ্ছি না। তো শৈত্য প্রবাহ মাঝখান দিয়ে দেওয়া হয়, উপরও না নিচেও না, মাঝখান দিয়ে শৈত্য প্রবাহ দেওয়ার ফলে লালগুলো আবার কি হবে? ঘনীভূত হয়ে যাবে। লাল যারা আছে তারা ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে যাবে, আর কালো যারা আছে তারা উপর উঠে যাবে। উপর অলরেডি উপর উঠে গেছে, কিছুটা উপর উঠছে, বাকিরা তো নিচে আছে, অলরেডি অনেকে উপরে উঠে গেছে। তো যারা উপরে উঠেছে, এই যে দেখো কিছু উপরে উঠে গেল, আর শৈত্য প্রবাহ দেওয়ার পর কিছু নিচে পড়ে গেল। তার মানে 1 নাম্বার তরল কিছুটা উপরে উঠে গেল, আর 2 নাম্বার তরল ঘনীভূত হয়ে নিচে রয়ে যাবে। এরপর এবার উপরে কি করব? উপরে একটা এই যে আগের মতো লিভিক শীতক দিব, তারপর একটা ফ্লাক্স দিব আগের মতো, বাকিটা সব আগের মতো। লিভিক শীতক দিব, ফ্লাক্স দিব, বাকিটা আগের মতো, পৃথক করব। এটাকে বলছে আংশিক পাতন। কেন আংশিক শব্দটা এসেছে? অংশ কলম ব্যবহার করার কারণে। অংশ কলম ব্যবহার করার কারণে প্রথমে একটু করে তুলবো, এইটুকুকে পৃথক করব, আর বাকিটা নিচে পড়ে যাবে।
আবার কি করব, তাপ দিব, আবার কিছু উপরে উঠবে, পৃথক করব, বাকিটা নিচে পড়ে যাবে। আবার তাপ দিব, আবার কিছু উপরে উঠবে, কিছু নিচে থাকবে, কিছু পৃথক হবে, আবার তাপ দিব, তাপ দেওয়ার পরে আবার কিছু উপরে উঠবে, আবার কিছু ঠান্ডা হবে, নিচে পড়ে যাবে। এভাবে আংশিক করে করে পৃথক করছি। একবার কিন্তু সবাইকে পৃথক করতে পারছি না, কারণ এখানে কিছু কালো রয়ে গেল, 1 নাম্বার তরল এখানে কিছু রয়ে গেল। যখন শৈত্য প্রবাহ দিব তারা কিন্তু আবার ঠান্ডা হয়ে নিচে চলে আসবে। যারা উপরে পার পেয়ে গেছে তারা তো পার পেয়ে গেছে, যারা পার পেয়ে গেল তারা তো পার পেয়ে গেল, যারা পার পায়নি শৈত্য প্রবাহ তাদেরকে আবার নিচে পাঠাই দিবে, তাদেরকে আবার তাপ দিয়ে আবার উপরে তুলতে হবে। তাহলে আংশিক করে করে পৃথক করছি, আংশিক পাতন। এটা হচ্ছে আংশিক পাতন। এটা কখন করব, যখন দুইটা স্ফুটনাঙ্ক 40 এর কম হবে, দুইটাই বাষ্পে পরিণত হবে। কনসেপ্ট ক্লিয়ার? একদম। স্ফুটনাঙ্কের পার্থক্য 40 এর কম হলে আংশিক করে করে পৃথক করা। বাষ্পপাতন লাস্ট। যে দুটা বুঝলে বাষ্পপাতন তুমি বই পড়লেই বুঝতে পারবা। জাস্ট বাষ্পে পরিণত করে পৃথক করা। আমি একটু করে এক্সাম্পল লিখে দিচ্ছি, পরীক্ষায় যেটা আসে তারপর লটারির রেজাল্টটা দিচ্ছি। সবাই এক্সাম্পল লিখো, বিশ্বাস করো ভাই, পরীক্ষায় কিন্তু এক্সাম্পল আসবে, অন্য কিছু আসবে না। তখন আমাকে ধরতে পারবা না ভাই পরীক্ষায় আসে নাই, এক্সাম্পল আসবে পরীক্ষায়। বিশ্বাস করো, এক্সামে এক্সাম্পল আসবে, এক্সামে আসবে এক্সাম্পল, এক্সামে এক্সাম্পল আসবে। তাহলে আংশিক পাতনের এক্সাম্পল লিখে রাখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা এক্সাম্পল আছে। আংশিক পাতনের 5টা এক্সাম্পল আছে, পরীক্ষায় আসে, মেডিকেলে আসে। এটা লিখে রাখো, মেডিকেলে আসবে এটা। আংশিক পাতনের এক্সাম্পল তোমাদের এমসিকিউতে আসবে, এটা লিখে রাখো। 1 নাম্বার আংশিক পাতনের এক্সাম্পল, পেট্রোলিয়াম বিশোধন। পেট্রোলিয়াম বিশোধন অথবা ক্রুড অয়েল, এটাকে তোমরা অনেকে বলছো ক্রুড অয়েল বলা, ওকে যাই হোক, পেট্রোলিয়াম বিশোধন। 2 নাম্বার আলকাতরা, আলকাতরা বিশোধন। 3 নাম্বার বেনজিন পৃথক করা। 4 নাম্বার বেনজিনের ভাই টলুইন, বেনজিনের ভাইয়ের নাম হচ্ছে টলুইন, টলুইন পৃথক করা। লাস্টে 5 নাম্বার পেট্রোলিয়াম বিশোধন, আলকাতরা গেল, বেনজিন গেল, টলুইন গেল। আরেকটা কি, আরেকটা আমার মনে নাই, দেখে নিও, আরেকটা দেখে নিও, আমার মনে নাই, মুখস্থ করি না। তাহলে আলকাতরা বিশোধন, বেনজিন পৃথকীকরণ, টলুইন পৃথকীকরণ, পেট্রোলিয়াম বিশোধন, এই কাজগুলো করা হয় আংশিক পাতনের সাহায্যে। আংশিক পাতনের সাহায্যে পেট্রোলিয়াম, আলকাতরা, বেনজিন, টলুইন পৃথক করা হয়। পেট্রোলিয়াম, আলকাতরা, বেনজিন, টলুইন পৃথক করা হয় আংশিক পাতনের সাহায্যে। পরীক্ষায় সবসময় এক্সাম্পল আসে, আংশিক পাতনের সাহায্যে কি করা হয়? উত্তর হচ্ছে পেট্রোলিয়াম বিশোধন, আলকাতরা, বেনজিন, টলুইন পৃথক করা হয়। পরীক্ষায় সবসময় আসে এটা, পেট্রোলিয়াম বিশোধন, আলকাতরা, বেনজিন, টলুইন পৃথক করা হয় আংশিক পাতনের সাহায্যে। আংশিক পাতন কি? স্ফুটনাঙ্ক 40 এর কম হলে এই যে আংশিক করে করে কি করা, অংশ কলম ব্যবহার করে আংশিক করে করে পৃথক করা, আংশিক পাতন। আলহামদুলিল্লাহ, কমেন্টে জানিয়ে দাও আংশিক পাতন জীবনে প্রথমবারের মতো বুঝতে পেরেছো কিনা। 9, 10 ছিল আংশিক পাতন, জীবনে প্রথমবারের মতো আংশিক পাতন বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। ফিল করতে পারছো কিনা সবাই জানিয়ে দাও কমেন্টে, ফিল করতে পারছো কিনা সবাই সবাই। ওকে, লাস্ট বাষ্পপাতন বেশি পড়াবো না। বাষ্পপাতন হচ্ছে জৈব যৌগের জন্য ব্যবহার করা হয়। জৈব যৌগ থেকে একটা দ্রব পৃথক করা। উদাহরণ লিখে শেষ করে দিবে, এটা বই পড়লে তোমরা বুঝতে পারবে। এটা সেম এক্সাম্পল গুলা লিখে রাখো। এক্সাম্পল হচ্ছে ফুল থেকে ফ্লেভারস বা সুগন্ধি রস বা নির্যাস পৃথক করা, গোলাপ জল তৈরি করা, এটা হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে গোলাপ জল, কি জল? গোলাপ জল। ফুল থেকে ফ্লেভারস অথবা সুগন্ধি রস পৃথক করে গোলাপ জল তৈরি করা। ওই যে বললাম জৈব যৌগ থেকে পৃথক করা, তো ফুল হচ্ছে একটা জৈব যৌগ, ফুল হচ্ছে জৈব যৌগ।
এই ফুল থেকে তুমি ওই ফুলের মধ্যে তো অনেক কিছুই থাকে, তা আমার সবকিছু লাগছে না, ফুল থেকে শুধু সুগন্ধি নিব, সুগন্ধি। এই যে আমাদের স্যান্ড, এরপর আতর স্যান্ড, এখান থেকে যে আমরা সুগন্ধি নিই, গোলাপ জল, এগুলো সবগুলো হচ্ছে বাষ্পপাতন। তাহলে ফুল থেকে আতর, স্যান্ড, তারপর গোলাপ জল পৃথক করা, এগুলো হচ্ছে বাষ্পপাতন। 2 নাম্বার, তোমরা ইউক্যালিপটাস নামক গাছটা বাংলা বইয়ে পড়েছো। ইউক্যালিপটাস নাম কি ছিল? দেওবন্দের নাকি এটা একটা বাংলা একটা ইয়ে ছিল না 9 10-এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের কি একটা ছিল, দেওঘরের ওখানে ইউক্যালিপটাস একটা গাছ ছিল। ইউক্যালিপটাস, এই ইউক্যালিপটাস গাছ থেকে তেল পৃথক করা, তেল আমাদের মাথায় যে আমরা তেল দিই মাথায়, এই মাথার তেল, এই যে ইউক্যালিপটাস গাছ থেকে তেল পৃথক করা, এটাও কিন্তু বাষ্পপাতন দিয়ে করা হয়। 3 নাম্বার হচ্ছে এনিলিন নামক একটা জৈব যৌগ আছে। এনিলিন জৈব যৌগ যারা পড়ছো ওরা জানো। এনিলিন, এই এনিলিন যৌগটা বিশুদ্ধ করা, এটাও বাষ্পপাতন দিয়ে করা হয়। এনিলিন হচ্ছে একটা জৈব যৌগ, ইউক্যালিপটাস গাছ হচ্ছে একটা জৈব যৌগ, ফুল হচ্ছে একটা জৈব যৌগ। তার মানে জৈব যৌগ থেকে কোনো কিছু পৃথক করার জন্য বাষ্পপাতন ব্যবহার করা হয়। এইটুকুই, আর বেশি পড়াবো না, শেষ। তাহলে বাষ্পপাতনের এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। ফুল থেকে গোলাপ জল, ইউক্যালিপটাস গাছ থেকে তেল পৃথক করা, এনিলিন বিশুদ্ধ করা। এবার আমরা চলে যাব লটারিতে। লটারি, ওকে, আচ্ছা। তাহলে আমাদের পাতন শেষ, এখন আমরা লটারিতে যাব। লটারিতে যাওয়ার পরে লটারি করব। প্রথমে একটু বলে রাখি লটারি সিস্টেমটা। আমি একজনের নাম নিব, নাম নেওয়ার পর ওই নামটা, আমি কিসের নাম নিব? তোমাদের ফেসবুক আইডি এর নাম নিব, বা তোমাদের মেসেঞ্জার আইডি এর নামটা নিব। তোমাদের ফেসবুক আইডি এর নাম নেওয়ার পরে, তোমাদের ফেসবুক আইডির নাম নেওয়ার সাথে সাথে তোমাকে কমেন্ট করতে হবে আই এম দা উইনার। অন্য কেউ কমেন্ট করবে না, একটু আমাদেরকে হেল্প করতে হবে। তোমরা সবাই ম্যাচিউরড, বুদ্ধিওয়ালা মানুষ, সবাই কমেন্ট করলে আমরা খুঁজে পাবো না। কাজে যে উইনার, ও যদি থাকো ও কমেন্ট করবে আই এম দা উইনার, আর না থাকলে ও বা আরেকজন তুলবো। কিন্তু যদি তোমরা ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি অফ করে দিব লটারি, আমি আমার ইচ্ছে মতো 3 জনকে দিয়ে দিব। তাহলে তোমাদের সহযোগিতা করতে হবে। আমি নাম নিব, এই যে এখন ক্লিয়ার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি তাহলে নাম নিচ্ছি, তারপর বলবো লটারি আসলে কিসের। অনেকে জানো না ভাইয়া লটারি কিসের, একটু পরে বলছি, আগে নামটা নিয়ে নি। বিসমিল্লাহ। আমার চোখ বন্ধ করতে হবে না? চোখ বন্ধ করবো না, দেখো তোমাদের সামনে চোখ বন্ধ করলাম। লা 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 লা। নিব না। এই যে লা 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 বিসমিল্লাহ। নাম হচ্ছে জান্নাতুল নাঈম, NAIM, জান্নাতুল নাঈম। তুমি যদি থাকো তাহলে তুমি আমাদেরকে জানাও, আই এম দ্য উইনার। জান্নাতুল নাঈম, বানান খেয়াল করো, এই নামটা আসতে হবে, এই নাম বরাবর এই নাম আসতে হবে, অন্য নাম আসলে হবে না। আমাদের এগুলো সবগুলো কিন্তু টাইপ করা, দেখো দেখা যাচ্ছে বাপ্পা, দেখো তো দেখা যাচ্ছে কিনা, টাইপ করা কিন্তু জান্নাতুল নাঈম টাইপ করা আছে একেবারে। জান্নাতুল নাঈম রাখলাম। 2 নাম্বার, 3 জনকে দিব, 3 জন। দেখো হ্যাঁ আছে, জান্নাতুল নাঈম নাই। ওকে, 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বারে একসাথে 2 জন চলে আসছে। আমাদের কিছু লটারিতে 2 জনের নাম একসাথে আছে, একসাথে 2 জন চলে আসছে, এই 2 জনই হবে বিজয়ী। 2 নাম্বার লটারিতে দেখো একসাথে 2 জন আসছে। একজনের নাম হৃদয় বড়ুয়া, একজনের নাম হচ্ছে হৃদয় বড়ুয়া, আরেকজন হচ্ছে জয়নাল আবেদিন জয়। তোমরা যদি থাকো তাহলে আমাকে জানো। হৃদয় বড়ুয়া বানান কিন্তু দেখবা। আরেকটা হচ্ছে জয়নাল আবেদিন জয়।
জয়নাল আবেদিন, বড়ুয়া বানান দেখবা, বড়ুয়া বানানটা ঠিক হইতে পারে, বড়ুয়া। জয়নাল আবেদিন জয়, হৃদয় বড়ুয়া, জয়নাল আবেদিন জয়। জান্নাতুল নাইম নাই না, ঠিক আছে, জান্নাতুল নাইম পাচ্ছে না। এরপরে হৃদয় বড়ুয়া এবং জয়নাল আবেদিন জয়, এদেরকেও একটু সময় দাও কমেন্ট করার জন্য। যদি এরও না থাকে তাহলে এরও বাদ। বিসমিল্লাহ, আরেকটা নিচ্ছি, নিলাম। আচ্ছা, এবার আসছে, তোমরা দেখো নিজেরাই, আমন বা উন। আমন বা উন 4 নম্বরে যে আসছে সে হচ্ছে আমন বা উন। এই নামের আইডি যদি থাকো লিখো ইয়েস আই এম দ্য উইনার, আর না থাকলে সেও বাদ। আমন বা উন লিখতে হবে, দ্রুত লিখতে হবে, আই এম দ্য উইনার, আই এম আমন বা উন। আচ্ছা, এরপর আমরা আরো নিই। আমরা বলছিলাম কিন্তু শুধু ইনভাইট দিলে হবে না, লাইভে থাকতে হবে। আরো নি, দেখো চোখ বন্ধ করে নিলাম, বিসমিল্লাহ, নিছি। এটা একটু বড়, কিন্তু নামটা দেখি কি আসে, তোমরা নিজেরা দেখো। যদিও কাগজটা অনেক বড়, কিন্তু দেখো এই যে ইকরা মনি। ইকরা মনি যদি থাকো বলতে হবে আই এম দ্য উইনার, ইকরা মনি। জান্নাতুল নাইম নাই, সো জান্নাতুল নাইম পাবে না, জান্নাতুল নাইম নাই, কাজে সে পাবে না। ইকরা মনি, ইকরা মনি। হৃদয় বড়ুয়া নাই, হৃদয় বড়ুয়া নাই না, তাহলে হৃদয় বড়ুয়া পাবে না। জয়নাল আবেদিন জয় নাই, জয়নাল আবেদিন জয় নাই, সেও পাবে না। আচ্ছা, তাহলে ইকরা মনি আর আমন বাউন গেল। আমরা আরো তুলে নিই, যতক্ষণ পর্যন্ত 3 জন পাবো না ততক্ষণ তুলতে থাকবো। বিসমিল্লাহ, নিলাম। ওকে, এবারও 2 জনের নাম আসছে। আমরা কিছু লড়াইতে 2 জনের নাম দিয়ে রাখছি যাতে র্যান্ডমনেস থাকে, র্যান্ডমনেস। এবারও 2 জনের নাম আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে সাহিল চৌধুরী, আর একটা হচ্ছে রাইসা খাতুন মহাল। তাহলে 2 জনের নাম আসছে, আমরা লিখে দিচ্ছি সাহিল চৌধুরী, আর একটা হচ্ছে রাইসা খাতুন মাহাল। যদি তোমরা থাকো কমেন্টে জানাও আই এম দ্য উইনার, আর না থাকলে এরও বাদ। আছে? দেখো দেখো কমেন্টে দেখো, নাই। ওকে, বাহ। সবগুলো তাহলে না না, একটু সময় নিয়ে বুঝতে হবে। তাহলে আমন বাবুন নাই, আমন বাবুনের নাম অনেক আগে রাখছি, এই পর্যন্ত এরা আর পাচ্ছে না। তাহলে বড়ুয়া, জয়নাল আবেদিন, আমন বাবুন এরা কেউই পাচ্ছে না, এরা কেউই পাচ্ছে না। আমি খুবই দুঃখিত। আসলে কেন ইনভাইট দিছো তো তোমরা? লাইভে যদি থাকতে না পারো সমস্যা নাই, ভালো হয়েছে। এরপরে আরো তুলবো, দেখো এবার ওকে, দেখি দেখি, একটু ঝাঁকাইনি, অনেকক্ষণ ধরে ইয়া করছি তো, এরা কেমন জানিস, র্যান্ডমনেস আসো। ওকে, নিলাম, দেখো নিয়েছি। হ্যাঁ, দুটো একসাথে চলে আসছে, যদিও সমস্যা না। প্রথমে যেটা খুলবো সেটা প্রথম, দ্বিতীয় যেটা খুলবো সেটা দ্বিতীয়। প্রথমে যেটা খুলবো সেটা প্রথম। প্রথমে খুললাম, নাম আসছে এমডি শাহিন আহমেদ। এমডি শাহিন আহমেদ প্রথম। তাহলে এমডি শাহিন আহমেদ, এটা 1 2 3, তো 4 নাম্বার লিখলাম, কার নাম? এমডি শাহিন আহমেদ। তাহলে 4 হচ্ছে এমডি শাহিন আহমেদ। আচ্ছা, ঠিক আছে। এও যদি না থাকে তবে আর কিছু করার নাই। এরপরে 2 নাম্বার যেটা আছে সেটা খুলবো, শাকিব নাজিয়া। এরপর হচ্ছে দেখো তোমরা, শাকিব নাজিয়া। তাহলে শাকিব নাজিয়া, এগুলো তো থাকার কথা, এরা তো নিয়মিত ক্লাস করে, কেন এরা নাই আজকে? শাকিব নাজিয়া। ওকে,
দেখো এরা আছে কিনা। ইকরামনি নাই, উপরের তিনটে মুছবে। ইকরামনি নাই, ইকরামনি যাবে গা, শেষ। এরপর সাহিল চৌধুরী নাই, রাইসা খাতুন মহল নাই, তাহলে এগুলো চলে যাবে। এমডি শাহিন আহমেদ, শাকিব নাজিয়া নাই। তো তোমরা যদি নাই থাকো, আছে কারা? না থাকলে তো হেডফোন পাবে না। শাকিব তো থাকার কথা, শাকিব তো থাকে মনে হয়। দেখো নাই, এগুলো একটা নাই। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নতুন করে তুলবো। না থাকলে না, আমাদের আরো অনেক আছে দেওয়ার মানুষের অভাব নেই। ঠিক আছে, ওকে, আবার যাচ্ছি। বিসমিল্লাহ, তুললাম, দেখি এবার কি হয়। আদিব খান এসিপি, আদিব খান, আদিব খান, সরি আবিদ খান, আবিদ খান এসিপি, আবিদ খান এসিপি হচ্ছে আবিদ খান নামে অনেকেই থাকতে পারে। ওর প্রোফাইলে লেখা আছে ওয়ার্ক সেট এসিপি, সেজন্য লিখে রাখছিলাম এসিপি। তো আবিদ খান, আবিদ খান আমরা আরো তুলে রাখি, পরে ওদেরকে পেলে তো দিব। আবিদ খান নাই, তো কি অবস্থা রে ভাই? তো আজকে সম্ভাবনা বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে বিসমিল্লাহ, বাপ্পা তুমি একটা তুলো, আমি তুলতেছি, আমার আসতেছে না। তোমাদের বাপ্পা ভাই একটা তুলবে, হ্যাঁ এখান থেকে তুলতে পারবা, সমস্যা নেই, এখান থেকে তুলো। তোমাদের বাপ্পা ভাই একটা তুলতেছে র্যান্ডমলি, ওকে ঠিক আছে। তবে বাপ্পা ভাই যেটা তুলছে সেটা হচ্ছে এম এস শাহাব হুসাইন, এম এস শাহাব হুসাইন, এম এস শাহাব হুসাইন, এটা লিখি নামটা, এম এস শাহাব হুসাইন। থাকলে বলো আই এম দ্য উইনার, আর না থাকলে চলে যাও। বাপ্পা আরেকটা তুলবে, বাপ্পা ভাইয়া, বাপ্পা আরেকটু তুলো, আরেকটা তুলছে, ওকে দেখি কি আসে। তাসনিয়া তাসনিম মিম, সব ছেলের নাম ছিল, এখন মেয়ের নাম আসছে তাসনিয়া তাসনিম মিম, সুন্দর নাম। তাসনিয়া, আবার তাসনিম, আবার মিম, তিনজনের নাম একসাথে আসছে এখানে, তাই না? মানে তিনজনের নাম না, মানে একজনের নাম এমন এত সুন্দর যে তিনজনের নাম দিয়ে দিচ্ছে, যাও নামটা সুন্দর লাগছে। তাসনিয়া তাসনিম মিম, এই আইডি যদি থাকো তাহলে তুমি কমেন্ট করো ইয়েস আই এম দ্য উইনার। এরা কেউ নাই? আবিদ খান, এম এস শাহাব হুসাইন, তাসনিয়া তাসনিম মিম, এরা কেউ নাই? আমরা কিন্তু বলে দিচ্ছি আজকে লটারির রেজাল্ট দিব, এবং লাইভে না থাকলে লটারি দিব না। তাহলে তোমরা কত বড় ভন্ড, গ্রুপে মেম্বার ইনভাইট দাও, আরেকজনকে গ্রুপে ঢুকাও, তুমি থাকো না। গ্রুপে মেম্বার ইনভাইট দিছো কিন্তু তুমি গ্রুপে নাই, তোমার খবর নাই, কি যে অবস্থা তোমাদের। আচ্ছা ঠিক আছে, গ্রুপে ওই মেম্বার ইনভাইট দিয়ে লাভ কি তো আর। আচ্ছা এরপরে এদের সব একটা পাবে না, এবার আমি একটা তুলি, দেখি বাপ্পা ভাইয়ের ভাগ্য নাই, আমার ভাগ্য নাই, কার ভাগ্যে যে আছে দেখি। হ্যাঁ আচ্ছা, এবার আসছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, এই নামটা তো খুবই ঝামেলা, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। আচ্ছা না থাকলে এরা সব মুছে যাবে। তাহলে আবিদ খান নাই, এম এস শাহাব হুসাইন নাই, তাসনিয়া তাসনিম মিম নাই, জান্নাতুল মাওয়াও নাই। দূর, একটু এই কমেন্ট কিন্তু পড়া হচ্ছে, মানে লাইভের পরে কিন্তু কমেন্ট হয়, একটু সময় নেই, তোমরা একটু, আমরা একটু ওয়েট করবো আর ঠিক আছে। আচ্ছা আমরা একটু ওয়েট করবো, সমস্যা নাই, যদি পাওয়ার কেমন না পাইলে কি করা। আসছে এখন পর্যন্ত কেউ আসছে? শাকিব নাজিয়া, ও এতক্ষণ পর ওকে নিয়ে আসছে কেউ, ধরে হবে না, ও অনেকক্ষণ পরে বলছে, রাইট? শাকিব নাজিয়া অ্যাক্টিভ ছিল নাকি? ও কমেন্ট দেয়া করে নাই, অ্যাক্টিভ ছিল মানে? না না হবে না, অনেক পর আসছে, এখন আসছে মানে ওর ফ্রেন্ড ওকে মেনশন দিয়ে আনাইছে, বুঝতে পারছো? এটা কিন্তু তাহলে আর হবে না, আমার কিছু করার নাই। আমরা শাকিব নাজিয়ার কিন্তু অনেক সময় নিছে, মুছে ফেললে কিন্তু আর হবে না। আচ্ছা ওকে, এরপরে দেখি আরেকটা তুললাম, এবার দুইজন চলে আসছে, দুইজন চলে আসছে একসাথে, দুইজন।
নাম লিখে দিচ্ছি, প্রণয় দাস। তাহলে কে? প্রণয় দাস, প্রণয় দাস। এবং আরেকজন হচ্ছে জয়নাল আবেদিন। ওর নাম তো একবার আসছিল মনে হয়, ওর নাম আবার আসছে, জয়নাল আবেদিন জয়। তাহলে দেখো প্রণয় দাস এবং জয়নাল আবেদিন জয়, যদি ওর নাম আবার আসছে লটারিতে র্যান্ডমনেস, জয়নাল আবেদিন জয় এবং প্রণয় দাস। দেখো আমরা একটু সময় নিব যাতে কমেন্ট করতে পারে এরা। আচ্ছা, আর কেউ আছে যে উইনার পরে এসে বলছে? শাকিব নাজিয়া তার রাইসা, রাইসা খাতুন মাহাল, এরা দুইজন। আচ্ছা ঠিক আছে, রাইসা খাতুন মাহাল এরা কি পরে আসছে নাকি? না এমনিতে কমেন্ট করছিল নাকি, কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শাকিব নাজিয়া আর রাইসা খাতুন মহল দুইজন পেয়ে গেলাম, এরা নাকি কমেন্ট করছে। আচ্ছা তাহলে শাকিব নাজিয়া আর রাইসা খাতুন মহল দুইজনকে পেলাম। প্রণয় দাস থাকার কথা মনে হয়, লাইক করে প্রতিদিন, না ও একটু সময় নিবে, করে কিনা দেখো। আমরা আরেকটা নিয়ে রাখি, ধরো আরেকটা তুমি না, তোমাদের বাপ্পা ভাইয়া নিচ্ছে আরেকটা, দেখি কি আসে ভিতর থেকে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখি বিসমিল্লাহ কি আসে দেখি। এবারও দুজনের নাম আসছে, এদের মধ্যে যদি যে ফার্স্ট রেসপন্স করতে পারবে সেই মোটামুটি হয়ে যাবে। বাপ্পা এখান থেকে শুনো যে আমি 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 বলার সাথে সাথে ওরা রেসপন্স করে কিনা দেখো। দুজন নাম আসছে, আরবিন খাত্তাব, সাদিয়া হালিম, রোমান। ওকে, এই চারজন, সে সামনে নিব না, এই চারজনের মধ্যে যে থাকবে সে পাবে। আরবিন খাত্তাব, সাদিয়া হালিম, রুম্মান, শেষ। নিশ্চয় একজন থাকবে এদের মধ্যে। তাহলে আমরা আজকে উইনার পাচ্ছি রাইসা খাতুন মহল, সাদিয়া হালিম, রুম্মান না? হ্যাঁ আচ্ছা পেয়ে গেলাম, ও সবার আগে দিছে না? ঠিক আছে, সাদিয়া হালিম রুম্মান। ওকে, রাইসা আর হবে না, আর হবে না, শেষ শেষ শেষ। তাহলে রাইসা খাতুন মাহাল, তারপর শাকিব নাজিয়া, আর হচ্ছে আরেকটা কি সাদিয়া হালিম রুম্মান। ওকে, এই তিনজন হবে হেডফোন উইনার্স। আমরা তোমাদের কাছে হেডফোনটা পাঠিয়ে দিব, তোমাদের বাসায় পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, তোমাদের বাসায় হেডফোনটা পাঠিয়ে দিব আমি। আচ্ছা, তাহলে এই তিনজন হচ্ছে হেডফোন উইনার্স, তাদের জন্য একটা করতালি হবে। সবাই একটু করতালি দাও কমেন্টে, সবাই করতালি দাও। তাদের জন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় হাততালি হবে, কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে। এবার একটু করে লটারি সম্পর্কে বলি, লটারি সম্পর্কে একটু করে বলবো, কিভাবে আমরা লটারিটা আসলে করেছি সে ব্যাপারটা। প্রথমে চেঞ্জ হবে মনে হয়, ঠিক আছে। প্রথমে ফিল সায়েন্সে মেম্বার ইনভাইট যারা করেছে তাদেরকে কমেন্ট স্ক্রিনশট দিতে বলেছি, তারা কমেন্ট স্ক্রিনশট দিয়েছে। আমরা 3টা পোস্ট করেছি মেম্বার ইনভাইট নিয়ে, 3টা কমেন্টে যারা, যে কোনো একটা কমেন্টে যারা স্ক্রিনশট দিয়েছে, যে কোনো একটা কমেন্টে, সবগুলো আমরা কি করেছি, টাইপ করেছি, সবগুলো আমরা নিয়েছি। নেওয়ার পরে আমরা প্রায় এই কমেন্ট করেছে আমাদেরকে মোট 2400, তার মানে 2400 স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করেছে, মানে স্ক্রিনশট পাঠিয়েছে। এর মধ্যে থেকে আমরা মাত্র 100 জনকে কি করেছি, সিলেক্ট করেছি র্যান্ডমলি। কিভাবে? র্যান্ডমলি, আমাদের ইচ্ছা মতো, মানে র্যান্ডমলি যেটা আসছে এটা সিলেক্ট করে তাদেরকে আমরা একটা পেজে টাইপ করেছি তাদের নামগুলো। এক পেজে 8টা করে টাইপ করেছি, এক পেজের মধ্যে কয়টা, 8টা। একটা পেজ নিয়ে ওখানে 8টা করে আমরা তাদের নামগুলো টাইপ করেছি। আচ্ছা, এভাবে টাইপ করার পরে তারপর আমরা ওই কাগজগুলোকে কেটেছি সমানভাবে। কাটার পর টাইপ করেছি, সব টাইপ করে প্রিন্ট করেছি, প্রিন্ট করে তাদের নামগুলো কেটেছি, কেটে এই বক্সের মধ্যে রেখেছি। এখানে আমার আবার 100টা নাম আছে, 100টা নাম আছে। আমরা ইচ্ছে করে কিছু করেছি কি জানো, ইচ্ছে করে র্যান্ডমনেস আসার জন্য কোথাও কোথাও আমরা 2টা একসাথে দিয়েছি, 2টা নাম একসাথে দিয়ে আরেকটা ব্ল্যাঙ্ক রেখেছি। তাহলে কিন্তু হিসাব মিলে না, কিন্তু হিসাব মিলবে না, 100কে তুমি 8 দ্বারা ভাগ করলে হিসাব মিলাইতে পারবে না। তাই আমরা এই কাজটা করেছি, কিছু জায়গায় 2টো করে নাম চলে গেছে। আচ্ছা, এরপরে এই নামগুলোকে বক্সের মধ্যে রেখেছি, তোমাদের সামনে এটা নিলাম। একদম 100% সলিড একটা লটারি, ঠিক আছে? লটারির মাধ্যমে আমরা অবশ্যই উইনার পেলাম 3 জন, রাইসা খাতুন মহল, শাকিব নাজিয়া, সাদিয়া হালিম রোমান। যারা এখানে অনেকেই নাম এসেছে কিন্তু লাইভে না থাকার কারণে তারা পায়নি, তাদেরকে মেনশন দিয়ে দিবে, তাদেরকে জানিয়ে দিবে, দোস্ত তুই তো হেডফোন পাইতি কিন্তু পাসনি। এরা আফসোসের বিষয়, তাদেরকে জানিয়ে দিবে তারা হেডফোন পাইতো কিন্তু পায়নি, যাতে তারা আফসোস করে। ওকে, তো তোমরা বলো এই ধরনের আরেকটা কন্টেস্ট কি করা দরকার কিনা?
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা কিছু করব, তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ তোমরা অংশগ্রহণ করবে। ঠিক আছে, আর কয়টা বাজে? 10:30। আচ্ছা, তাহলে ক্রোমাটোগ্রাফি আজকে না পড়াই, ক্রোমাটোগ্রাফি নিয়ে আমরা রেকর্ড দিয়ে দিব, রেকর্ড ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।